নমস্কার। আমরা আবার হাজির হয়েছি আমাদের অটিজম উইথ কৈরব চ্যানেলের আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমরা ডিসকাস করব যে অটিজম কি এবং তার কি আমরা কিভাবে বুঝতে পারবো যে একটি বাচ্চার অটিজম হয়েছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। তো অটিজম কি সেটা নিয়ে যদি আমরা ডিসকাস করি, অটিজম হচ্ছে একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশনের প্রবলেম থাকে একটি বাচ্চার, রিপিটেটিভ বিহেভিয়ার এবং সেন্সরি প্রসেসিংয়েও একটি বাচ্চার প্রবলেম থাকে। এবার সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন কি? সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড কমিউনিকেশন মানে হলো একটি বাচ্চা আরেকটি বাচ্চার সাথে বা আরেকজন বড় মানুষের সাথে কিভাবে তার সমস্ত কিছু নিয়ে আলোচনা করবে বা কিভাবে তার ভেতরে কি হচ্ছে সেটা পৃথিবীকে জানাবে, সেই জায়গাতে তাদের একটা গ্যাপ তৈরি হয়, তারা মিশতে পারে না। এবার এই যে তারা মিশতে পারছে না, এটাই একটা বড় প্রবলেম, যেটার ফলস্বরূপ একটি বাচ্চার অটিজম আছে বলে আমরা মনে করি। রিপিটেটিভ বিহেভিয়ার মানে, রিপিটেটিভ বিহেভিয়ার হলো একটা কাজ বারবার করে করা, যেরকম একটা পার্টিকুলার জায়গাতে গোল গোল করে সমানে ঘোরা বা সমানে হাত নাড়ানো, এই সব কাজগুলোকে বলা হয় রিপিটেটিভ বিহেভিয়ার। আর সেন্সরি প্রসেসিং ইস্যু, সেন্সরি প্রসেসিং ইস্যু বলতে আমরা বুঝি যে ধরুন একটা গরম জিনিস রয়েছে আপনার হাতের সামনে, এবার আপনি কি বুঝতে পারছেন যে জিনিসটা গরম না ঠান্ডা? যদি আপনি বুঝতে পারেন জিনিসটা গরম, তাহলে আপনি আস্তে আস্তে ওটায় হাত দেবেন বা হাত দেবেন না। বাট এই জিনিসটাই একটি বাচ্চা বুঝতে পারে না, তখনই আমরা বলি এই বাচ্চাটির অটিজম আছে। এবার এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যখন একত্রিত হয় একটি বাচ্চাকে, তখন আমরা বলি এই বাচ্চাটির অটিজম আছে। এবার এই অটিজমের মধ্যে সমস্ত বাচ্চার সব রকম মানে জিনিস থাকে না। এবার এক একটা বাচ্চা এক এক রকম হয়, ওই জন্য তাদেরকে বলা হয় অটিজম ইউনিক। ওদের লাইফ, ওদের ক্যারেক্টার, সব রকম সিমটমস এক একটা বাচ্চার এক এক রকম ভাবে ধরা পড়ে। দেয়ারফর তার জন্য আমরা বলি যে অটিজম, প্রত্যেকটা অটিজম বাচ্চা, অটিস্টিক বাচ্চা হচ্ছে ইউনিক এবং আলাদা। তাদের নিজস্ব মানে বৈশিষ্ট্যগুলো তাদের আলাদা আলাদা করে ধরা পড়ে। এবার এক একটি বাচ্চার কগনিটিভ এবিলিটি এক এক রকম হয়। কগনিটিভ এবিলিটি বলতে তার বোঝার ক্ষমতা বা তার প্রকাশের ক্ষমতা আলাদা আলাদা হয়। সেই জিনিসগুলোতেও তারা ডিফিকাল্টি ফেস করে বা প্রবলেম ফেস করে। এবার এই সব জিনিসগুলোকে নিয়েই এগিয়ে চলা হচ্ছে এএসডি বা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের একটি বৈশিষ্ট্য। এবার আমরা যত ভালো করে থেরাপি দিতে পারবো, যত ভালো করে আমরা এই বিভিন্ন বৈশিষ্ট্যগুলো বুঝবো, তত ভালো করে আমরা এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার থেকে একটা বাচ্চাকে কিছুটা হলেও বেরিয়ে আসতে আমরা সাহায্য করতে পারবো। এই অটিজম স্পেকট্রাম হচ্ছে একটি ছাতার মতো, যার মধ্যে বিভিন্ন ধরনের সিমটমস আমরা দেখতে পাই। যে সিমটমস গুলোকে নিয়ে আমরা এখানে ডিসকাস করব, যে তাদের বৈশিষ্ট্য কি সেগুলোকে নিয়ে আমরা ডিটেলে এখানে আলোচনা করব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে সোশ্যাল অ্যান্ড কমিউনিকেশন চ্যালেঞ্জেস। একটি বাচ্চা সোশ্যাল এবং কমিউনিকেশন চ্যালেঞ্জ ফেস করে যখন তার অটিজম হয় বা যার মধ্যে অটিজম আছে। সে রিলেশনশিপ তৈরি করতে পারে না বা সোশ্যালি ইন্টারঅ্যাক্ট করতে পারে না। মানে আমি আপনার সাথে যে এখানে বসে কথা বলছি, এই জায়গাটাতে একটি বাচ্চার অসুবিধা হতে পারে বা যার অটিজম আছে তার সমস্যা হতে পারে। তার জন্যই বলা হয় যে ওরা কোনো রিলেশনশিপ তৈরি করতে পারে না। রিলেশনশিপ মানে আমার আপনার মধ্যে যে সম্পর্কটা রয়েছে, সেই সম্পর্কটা তৈরি করতে পারে না। আমি যদি তার একটা মানুষের সাথে কোনো কথা আলোচনা করতে না পারি ঠিকঠাক ভাবে, তার মনের ভাব না বুঝে আমি যদি ঠিক করে তার প্রশ্নের উত্তর না দিতে পারি, তাহলে সেখানেই একটা গ্যাপ তৈরি হয় এবং সেই গ্যাপটা থেকেই আসে হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন চ্যালেঞ্জ। আমার
জেস্টার, মানে আমি কিভাবে দেখবো, কিভাবে হাসবো, কিভাবে কাঁদবো বা কিভাবে রিয়াক্ট করবো একটা কথার উত্তরে, সেই বোধটা একটি বাচ্চার থাকে না বা একটি অটিস্টিক বাচ্চার থাকে না, যেখানেই একটা প্রবলেম তৈরি হয় যে সে কি করবে। আমি একটা বাচ্চাকে মারছি, এবার সেই বাচ্চাটা কি কাঁদবে না সেই বাচ্চাটা ওই মারের উত্তরে হাসবে, সেটা একটি বাচ্চা বুঝতে পারে না। আমি একটা বাচ্চাকে বললাম আমি খুব খুশি হয়েছি, সে হয়তো বুঝতেই পারলো না যে খুশি হয়েছি মানে আমাকে হেসে তাকে একটা রিপ্লাই দিতে হবে, একটা উত্তর দিতে হবে। এইটাই হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন গ্যাপ, যেখানে একটা জিনিস হচ্ছে একটা সোসাইটিতে, আমাকে একজন একটা কিছু বলল কিন্তু আমি তার প্রত্যুত্তর দিতে পারলাম না। এটাই হচ্ছে একটা প্রবলেম, যে কারণে তাদের একটি বাচ্চার সাথে আরেকটি বাচ্চার বা আরেকটি বড় মানুষের কোনো সম্পর্ক তৈরি হয় না, যার জন্য তারা সোশ্যালি অনেকটা পিছিয়ে পড়ে। আর এরা সাধারণত কি হয়, তাদের একটা প্রেফারেন্স থাকে একটা পার্টিকুলার রুটিন মেনে চলার, এবং সেই রুটিনটা যখন ভাঙে তখন তারা বুঝতেই পারে না যে তারা কি করবে। সকালে উঠে তারা যেটা যেটা করবে পরপর সেই মাফিকই তারা প্রতিদিন চলার চেষ্টা করে, সেই রুটিনটা ভেঙে তারা বেরোতে পারে না। যখনই সেই রুটিনটা ভেঙে অন্য সময় অন্য কাজ করতে দেওয়া হয় তখন তাদের মধ্যে অনেক রকম প্রবলেমস তৈরি হয়। সেকেন্ড ফিচার নিয়ে আমরা যদি আলোচনা করি, বা সেকেন্ড বৈশিষ্ট্য হলো রিপিটেটিভ বিহেভিয়ার অ্যান্ড ইন্টারেস্ট, মানে একটি কাজ বারবার করে করা। একটি কাজ বারবার করে করা মানে, আমি ধরুন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমি কি একটা জায়গায় বারবার গোল গোল করে ঘুরবো? নিশ্চয়ই নয়। কিন্তু একটি অটিস্টিক বাচ্চা একটি জায়গায় দাঁড়িয়ে গোল গোল করে ঘুরে এটা প্রকাশ করতে যায় যে তার একটা গুরুত্ব আছে এই পৃথিবীতে, তাকেও ইম্পর্টেন্স দিতে হবে। সেটা সে কথার মাধ্যমে বা কোনো এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাতে না পেরে একটা জায়গায় গোল গোল করে ঘোরে, সে তার আনন্দ প্রকাশ করার জন্য হাত নাড়ায় বারবার করে, হ্যান্ড ফ্ল্যাপিং যেটাকে আমরা বলি। কিন্তু এই হ্যান্ড ফ্ল্যাপিং না করে যদি আমি হাততালি দিয়ে হ্যাপিনেসটা প্রকাশ করতে পারি, তাহলেই সে একটা নর্মাল, মানে নন অটিস্টিক বাচ্চা হয়, বা যে বাচ্চাটির অটিজম নেই সে হাততালি দিয়ে তার হ্যাপিনেস প্রকাশ করবে, তার আনন্দটা প্রকাশ করবে। কিন্তু একটি অটিস্টিক বাচ্চা হয়তো হ্যান্ড ফ্ল্যাপ করে তার আনন্দটা প্রকাশ করবে। এইগুলোই হচ্ছে একটি অটিস্টিক বাচ্চা এবং একটি বাচ্চা যার অটিজম নেই তাদের মধ্যে পার্থক্য। তারপর টো ওয়াকিং করে মানে নর্মাল হাঁটে না, এরা নর্মালি হাঁটতে চায় না। এরা কি করবে, টো এর ওপর পা দিয়ে দৌড়দৌড়ি শুরু করবে, জাম্পিং করবে। তারপরে ধরুন সিভিয়ার অটিজমে যারা থাকে, অ্যাকচুয়ালি সিভিয়ার, তারা মাথা ঠোকে দেয়ালে, ধরুন খুব রেগে গেছে বা কোনো জিনিসটাও বোঝাতে পারছে না, বুঝতে চাইছে না বা করতে চাইছে না, ওরা কি করে নিজেদেরকে হার্ম করে, কামড়ে দেয়, নিজেদের হাত কামড়ায় বা লোককে কামড়ে দেয়। বাইটিং এবিলিটি খুব বেশি থাকে এদের মধ্যে। যারা সিভিয়ার টু মডারেট এরকম লেভেলে যারা অটিস্টিক মানে বাচ্চা হয়, মাথা দিয়ে দেয়ালে মারে, নিজেদেরকে হার্ম করে। তো এই ধরনের রিপিটেটিভ বিহেভিয়ার্স গুলো এদের থাকে, মানে অটিজমে থাকে। এগুলো দেখলে বোঝা যায় যে হ্যাঁ, এই বাচ্চাটা কিছুটা মনে হচ্ছে স্পেকট্রামের মধ্যে রয়েছে। আচ্ছা, নেক্সট আমাদের সেন্সরি সেন্সিটিভিটিস। আচ্ছা, সেন্সরি ইস্যুস অ্যাকচুয়ালি যদি বলতে হয়, এটা অ্যাকচুয়ালি আমাদের শরীরের মধ্যে অনেক রকম সেন্সরি অর্গানস আছে, অনেক রকম সেন্সরি পার্টস আছে। তো যেটা হয় হলো যে বাচ্চাগুলো যারা অটিজমে থাকে বা অটিস্টিক হয়, অ্যাকচুয়ালি এদের স্মেল, টেস্ট, সাউন্ড এইসবে একটা প্রবলেম হয়। ধরুন আমি এখানে বসে আছি, আমার আশেপাশে হয়তো অনেক রকম আওয়াজ হচ্ছে, বা ফ্যান চলছে, ফ্যানের একটা আওয়াজ হয়, বা আমার পাশের বাড়িতে কাজ হচ্ছে এখন, সেখানে একটা আওয়াজ হচ্ছে সবসময়, মানে কাট মারছে, ঢালাই হবে বলে। তো এই যে আওয়াজটা, এই আওয়াজটাকে কিন্তু আমি কি করছি, আমি ইগনোর করছি, আমরা ইগনোর করতে পারছি। আমি এখন আপনাদের সাথে যে কথা বলছি, এটাই আমার কাছে কনসেন্ট্রেশন লেভেল, আমি আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করছি। কিন্তু একটা অটিস্টিক বাচ্চা কিন্তু এটা করতে পারবে না। তার কি হবে, এই আওয়াজটা পাশের বাড়ি থেকে আসছে, সেই আওয়াজটা তাকে ডিস্টার্ব করবে,
সে বারবার কি করবে, ওইদিকে চলে যাবে কোত্থেকে আওয়াজটা আসছে। বা ধরুন আমি এখানে যে বসে আছি, যে ক্যামেরাটা সামনে রয়েছে, আমার সামনে বটল রয়েছে, আমার সামনে কম্পিউটার রয়েছে, সেইগুলোকেও দেখতে চাইবে, সেইগুলো সব কিছুকে ছুঁয়ে দেখতে চাইবে। ওর মধ্যে কোনো স্টেবিলিটি থাকবে না, শরীরের মধ্যে ইম্পালসিভিটি প্রচণ্ড বেশি থাকে এদের, কখনো এক জায়গায় স্থির হয়ে বসতে পারে না, এদিক ওদিক এদিক ওদিক চারিদিকে সেন্সারি ইস্যুস। ধরুন অনেক সিভিয়ার অটিজম বাচ্চাকে আমি দেখেছি, যেখানে কি হয় এদের, আপনি যদি এক ধরনের জামা কাপড়ে প্রবলেম থাকে, মানে ধরুন কটন জামা কাপড় ওদের যদি পরবে না, আপনাকে সবসময় নয় উলেন নয় কোনো অন্য টেক্সচারের জামা, কোনো একটা টেক্সচার স্পেসিফিক জামা বা জামা কাপড় ওদেরকে পরাতে হবে, নাহলে ওরা গায়ে দেবেই না, পরবেই না, খুলে ফেলবে। ঠিক আছে, এটা আমাদের কৈরবের সাথে এই টেক্সচার ইস্যু ছিল। তো আমরা অনেক রকম, আমরা পরে বলবো যে কি করে এই টেক্সচার ইস্যু থেকে আমরা ওকে বের করেছি আস্তে আস্তে। এদের মেজরিটি যেটা সেন্সারি ইস্যুতে থাকে সেটা হলো যে টেস্টে থাকে। টেস্ট, আপনি যদি যে কোনো খাবার দেবেন, ও আগে ফার্স্ট জিভটা দিয়ে দেখে নেবে যে তার টেস্ট কেমন। সেই টেস্টটা যদি ভালো হয়, তাহলে ওর যদি শরীর, মানে ওর যদি ব্রেন ফাংশন করে বলে যে হ্যাঁ এটা খাওয়া উচিত, তবেই ওরা খাবে। আমাদেরকে কি, আমাদের খাবার মানে আমরা যে কোনো জিনিসই, আমরা খাবার যেটা ইটেবল, আমরা যেটা খাবার সেটা আমরা খাই। হ্যাঁ, কারোর কিছু পছন্দ থাকে, কিছু অপছন্দ থাকে, কিন্তু এরা সেটা বোঝে না কোনটা ইডেবল আর কোনটা নন ইডেবল। এরা কি করবে, রাস্তা মানে মাটিতে পড়ে গেছে বিস্কুট, রাস্তার ধুলো খেয়ে নেবে, ইট চেবাবে, দেয়াল খাবে, দেয়াল চাটবে। এটা এই মানে প্রচণ্ড ওরাল স্টিমিং হয় ওদের। ঠিক আছে, জানলায় ধরুন গ্রিল চাটে, তারপরে ধরুন কোনো প্লাস্টিক চাটে। আমার ছেলের যেরকম প্লাস্টিক চাটার একটা ওরাল স্টিম, মানে প্লাস্টিকে ওরাল স্টিমিং আছে। তো ও যে কোনো প্লাস্টিকের যে কোনো জিনিস দেখলেই ও কি করে ফার্স্ট ওটাকে একবার চেটে দেখে। তো এটা থেকে আমরা আস্তে আস্তে অনেকটাই বের করতে পেরেছি, বাট এখন অনেকটা কাজ বাকি আছে। তো এই ধরনের ডিফারেন্ট সেন্সারি ইস্যুস থাকে। কোনো বাচ্চা দেখবেন কানে হাত দেয়, কানে এরকম ভাবে কানে হাত দিয়ে থাকবে, কোনো একটা আওয়াজ, সরু কোনো এসির হয়তো হাওয়া দিচ্ছে, সেই হাওয়ার যে একটা সাউন্ড, সেই সাউন্ডগুলো আমাদের চারিদিকে অনেক সাউন্ড জেনারেট হয়, আমরা ডেইলি লাইফে যেরকম বসে থাকি, কিন্তু ওরা সেই সাউন্ডটাকে ফিল্টার আউট করতে পারে না, ওই জন্য ওরা কানে হাত দেয়। তার জন্য আমাদের থেরাপি আছে, তার জন্য ওয়ে আউটস আছে, কি করে সেই জায়গা থেকে, সেই সাউন্ডগুলো থেকে আপনি বাচ্চাকে বাঁচাবেন, বাচ্চারা কী করে ফিল্টার করা শিখবে, সেগুলোর অনেক রকম থেরাপি আছে। আরেকটা জিনিস আছে, সেটা হলো লাইটে অনেক বাচ্চাদের প্রবলেম থাকে, অনেকটা লাউড লাইটে কি বলে তারা যেতে চায় না, সূর্যের আলোয় বেরোতে চায় না। বা কেউ আছে বাজ পড়লে, আওয়াজ হলে, বাজ পড়লে প্রচণ্ড ভয় পায়, কুঁকড়ে ঘরের কোণে বসে পড়ে। তো এই সব জিনিস, এইগুলো সবই এক একটা সেন্সারি প্রবলেম, সেন্সারি ইস্যুস। এগুলো আমাদের শরীরের মধ্যে, আমাদের ব্রেন যেরকমভাবে সার্কুলেট করছে সেন্সারি অর্গানগুলোকে, সেগুলো এদের মধ্যে ইমব্যালেন্স হয়ে রয়েছে। সেন্সারি একটা হিউজ সাবজেক্ট, হিউজ মানে এটা একটা ওশান, এর প্রচুর জিনিস আছে, সেগুলো পরে আস্তে আস্তে আমরা বলবো এক একটা করে, যতটুকুনি আমরা জানি বা বুঝতে পেরেছি। বাট এই যে জিনিসগুলো আছে, সেইগুলো জন্যেই, এগুলোর ইমব্যালেন্সিং আর বাচ্চার আছে বলেই ও অটিজমে আছে, না হলে একটা আর 5টা বাচ্চার মতো নর্মাল থাকতো। তো এটা গেল আমাদের সেন্সিটিভিটি। এরপরে হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স বলতে আমরা যেটা বোঝাবো সেটা হলো যে প্রতিটা বাচ্চা স্পেকট্রামে যারা থাকে, অটিজম স্পেকট্রামে থাকে, একজনের সাথে আরেকজন পুরোটাই আলাদা। একজনের ক্যারেক্টারিস্টিক্স আর একজনের ক্যারেক্টারিস্টিক আপনি খুব একটা মিল পাবেন, খুব রেয়ার কিছু কমন মিল পাবেন, যেরকম টো ওয়াকিং, হ্যান্ড ফ্ল্যাপিং, তারপরে গোল করে এক জায়গায় ঘোরা। ঠিক আছে, মানে একটা জায়গায় দৌড়াদৌড়ি করছে, ছটফট করছে, এই জিনিসগুলো মানে কমন কিছু পাবেন, যেগুলো দিয়ে বুঝে যাওয়া যায় হ্যাঁ এটা আছে। বা আর চোখে তাকানো, কর্নার ভিউইং, এইগুলো পাবেন। কিন্তু ম্যাক্সিমাম জায়গাগুলো দেখবেন ডিফার করে যাচ্ছে, কারোর এটায় প্রবলেম তো কারোর ওটায় প্রবলেম, কারোর এটা পারে বসতে, কেউ দেখবেন ডাব্লু সিটিং করে, কারণ কৈরব ডাব্লু সিটিং করতে খুব ভালোবাসতো, ওকে বাবু হয়ে বসতে বলে তবে এখন বাবু হয়ে বসে, না হলে ছোটবেলা থেকে ও বসতোই ডাব্লু সিটিংয়ে। তার জন্য কি হয়, হাঁটতে চলতে প্রবলেম হয়, অসুবিধা হয়। তো যখন এরা বসবে তখন আর ডাব্লু সিটিংয়ে বসতে খুব মানে ফ্লেক্সিবল হয়। তো এটা একটা কমন ফিচার অটিজমের বলতে পারেন আপনারা।
তো আমি যেটা বলছিলাম যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এবারে এদের মধ্যে প্রচুর রকম স্কিলসও থাকে, এটা সব যে খারাপ তা নয়। এদের প্রচুর এবিলিটি থাকে, এরা ম্যাথামেটিক্সে খুব ভালো হয়, এরা আর্ট খুব ভালোবাসে, এরা সাউন্ড অ্যান্ড মিউজিকে খুব ভালো ডেভেলপমেন্ট করতে পারে। এক একজন এক এক রকম বিহেভিয়ার, মানে এক একজন এক এক রকম ট্যালেন্ট নিয়ে এরা আসে। সেই ট্যালেন্টটাকে আইডেন্টিফাই করাটা হলো সব থেকে বড় ব্যাপার। যে স্পেকট্রামে আছে ঠিক আছে, বাট স্পেকট্রাম থেকে আমি যদি বের করতে চাই বাচ্চাটাকে, তাহলে সেই বাচ্চাটাকে রাইট ডায়াগনোসিস করতে হবে, রাইট থেরাপি দিতে হবে, আর ভালো সাইকিয়াট্রিস্টকে দিয়ে সাইকোলজিক্যাল থেরাপি দিয়ে বাচ্চাটাকে স্পেকট্রাম থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বের করে আনতে হবে। ইনভলভমেন্ট আপনার বাচ্চার এবং থেরাপিস্টের খুব ইম্পর্টেন্ট। রাইট ডায়াগনোসিস আর রাইট টাইম, যেটা কিন্তু ডেভেলপ করবে আপনার বাচ্চারই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে। 3 থেকে 4 বছর পর দেখবেন আপনার বাচ্চা পুরোপুরি একদম ডিফারেন্ট লেভেলে পৌঁছে যাচ্ছে, যদি আপনি রাইট টাইমে ডায়াগনোসিস করতে পারেন। তো এইগুলোই আমাদের বলার বক্তব্য ছিল কিছুটা আজকের ভিডিওতে, যে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স কিভাবে হয়, অটিজম কি জিনিস, আর কি বলে এদের মধ্যে বিহেভিয়ারাল রিপিটেটিভ প্যাটার্নস। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, সেটা হলো যে অনসেট ডায়াগনোসিস। এটা হলো যে মানে ASD এই যে সিমটমসগুলো থাকে, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের মধ্যে ছোটোবেলা থেকেই বোঝা যায়। অটিজম স্পেকট্রাম অ্যাকচুয়ালি 2 থেকে 3 বছরের মধ্যেই ধরে ফেলা যায় যে হ্যাঁ বাচ্চাটা কিছুটা ডিফারেন্ট, অন্য বাচ্চাদের মতন অ্যাজ কোচে। মানে ধরুন আপনি হাসলেন, যে কোনো বাচ্চা হাসবে আপনাকে দেখে, বা আপনার নাম ধরে ডাকলেন বাচ্চাটা সাড়া দেবেন না, যদি না সাড়া দেয় আপনার দিকে তাকাবে, কিন্তু এরা কিন্তু এগুলোর কোনোটাই করবে না, ঠিক আছে। এগুলো মানে ল্যাক অফ আই টু আই কন্ট্যাক্ট, সব থেকে বড় জিনিস যেটা অটিজমে থাকে, সেটা হলো ল্যাক অফ আই কন্ট্যাক্ট। আই টু আই কন্ট্যাক্ট মানে আপনি আমার দিকে তাকিয়ে যে কথা বলছেন, আপনি কথা বলছি, ও কিন্তু কিছুতেই আপনার দিকে তাকাবে না, ও এদিক ওদিক তাকিয়ে বসে থাকবে। তো এইগুলো মানে ট্রেটসগুলো অলমোস্ট 1 বছরের পর থেকে বোঝা যায়, আর সিমটমগুলো মেজরিটি আসতে শুরু করে দেয় 18 to 24 মান্থসেই আসতে শুরু করে দেয়। তো মানে এই মাইলস্টোন ডিলেটা আসা মানে দেখতে দেখতেই বোঝা যায় যে হ্যাঁ এই বাচ্চাটা অটিজম আস্তে আস্তে স্পেকট্রামে ঢুকে যাচ্ছে। তো রিগ্রেশন হয়, কারণ প্রথম 1 বছর দেখবেন ভালোভাবে চলে, যেমন কৈরবের ক্ষেত্রে প্রথম 1-1.5 বছর ঠিকঠাক ছিল, আমরা এক্সপেক্টই করিনি যে ওর অটিজম আছে, বোঝাই যায়নি, বাট আচমকা ওটা রিভার্ট ব্যাক করে, তারপর রিগ্রেশন হয়, তারপরেই কিন্তু ওটা স্পেকট্রামে ট্রান্সফার হয়ে যায়। তো যাই হোক, তো যেটা হয়েছে সেটা নিয়ে তো আমরা কিছু করতে পারবো না, আমাদের এখন লড়ে যেতে হবে যেটাকে রেকটিফাই কি করে করা যায়। তো আর এখানেই আজকে ভিডিওটা আমরা শেষ করছি। আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু অটিজমের ট্রেটস, অটিজম কত প্রকারের হয়, কি কি তাদের ডিফিকাল্টিস ফেস করতে হয়, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব আপনাদের সাথে। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটাকে, আর শেয়ার করবেন যারা নিডি, যারা দরকার পড়বে আমাদের ভিডিওগুলো জানার জন্য, অটিজম স্পেকট্রাম কি এইগুলো, তাদের জন্য আমি বলবো যে এগুলো আপনারা শেয়ার করুন তাদের কাছে। নমস্কার।